ক্লাসে আমরা অযৌন জনন সম্পর্কে আলোচনা শেষ করেছি। আজ আমরা যৌন জনন সম্পর্কে বলবো। তো যৌন জনন কি বা তার সংজ্ঞা কি? যে জৈবনিক প্রক্রিয়া বা যে জনন প্রক্রিয়ার মাধ্যমে একই প্রজাতির ভিন্ন যৌনতা সম্পন্ন জনিত্রী জীব থেকে উৎপন্ন পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের নিষেক প্রক্রিয়ায় মিলনের দ্বারা জাইগোট সৃষ্টি এবং জাইগোট থেকে ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্যযুক্ত অপত্য জীব সৃষ্টি হয়, তাকেই বলা হয় যৌন জনন। এই যৌন জননের গুরুত্ব কি? যৌন জননের মাধ্যমে অপত্যের প্রকৃতিটা হবে নতুন বৈশিষ্ট্যযুক্ত অপত্য। দ্বিতীয়ত, এর নিশ্চয়তা। যেহেতু বিপরীত বৈশিষ্ট্যযুক্ত জনিত্রীর প্রয়োজন হয়, তাই এই জনন প্রক্রিয়ার নিশ্চয়তাটা তুলনামূলকভাবে কম। তৃতীয়ত, অপত্যের সংখ্যা ও সময়। এই প্রক্রিয়ায় উৎপন্ন অপত্যের সংখ্যাটা অনেক কম হবে এবং সময় বেশি লাগবে। চতুর্থত, প্রকরণ ও অভিব্যক্তি। যেহেতু পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেটের মিলন ঘটে, বিপরীত বৈশিষ্ট্য যুক্ত গ্যামেট মিলনের মাধ্যমে ভিন্ন বৈশিষ্ট্যযুক্ত অপত্যের সৃষ্টি হয়। অপত্যের মধ্যে পিতামাতার তুলনায়ও ভিন্ন বৈশিষ্ট্যের সৃষ্টি হয়। এটাই যে নানান বৈশিষ্ট্যের আগমন ঘটে, ভিন্ন চারিত্রিক বৈশিষ্ট্য, সেটাই প্রকরণ সৃষ্টি হয়। মানে পৃথিবীতে বা এমনকি একই পিতামাতার দুজন সন্তান সন্ততির মধ্যে যে বৈশিষ্ট্যের ফারাক, সেটাই প্রকরণ বা ভেদ। এই প্রকরণ সৃষ্টি হয় যৌন জনন প্রক্রিয়ার মাধ্যমে। আর প্রকরণ অভিব্যক্তির একটা মূল কথা। প্রকরণ থেকে মিউটেশন ঘটবে, সেখান থেকে অভিব্যক্তি ঘটবে। অর্থাৎ অভিব্যক্তি যৌন জনন প্রক্রিয়ার দ্বারা সম্ভব হয়ে থাকে। যৌন জননের গুরুত্ব এবং অভিব্যক্তির ফলেই তারা পরিবর্তিত পরিবেশে অভিযোজিত হতে পারবে। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। সপুষ্পক উদ্ভিদের যৌন জনন। সপুষ্পক উদ্ভিদের জননাঙ্গ হল ফুল। এই ফুলের একটা আদর্শ ফুলের 4টে অংশ থাকে। এই 4টে অংশ কিভাবে জননে সহায়তা করে সেটা আমরা সংক্ষিপ্তভাবে পড়ব, তারপর প্রক্রিয়াটা পড়ব। একটা আদর্শ ফুল, মনে করো জবা, আদর্শ ফুল, এই ফুলের যে বিভিন্ন অংশ, যে পুষ্পবৃন্ত, পুষ্পাক্ষ, পুষ্পস্তবক, যে দণ্ডাকার অংশ কাণ্ডের সঙ্গে কাণ্ডের কক্ষে যুক্ত থাকে এবং যার অগ্রভাগে থাকে পুষ্পাক্ষ এবং পুষ্পাক্ষের ওপর সজ্জিত থাকে বিভিন্ন পুষ্পস্তবক, এই দণ্ডাকার অংশটাকে বলা হয় পুষ্পবৃন্ত। পুষ্পবৃন্তের ওপরে থাকে পুষ্পাক্ষ, পুষ্পাক্ষের ওপরে সজ্জিত হয় স্তবক। এই স্তবকগুলো আবার
সাহায্যকারী স্তবক এবং অত্যাবশ্যকীয় স্তবক। এই সাহায্যকারী স্তবক বৃতি, দলমণ্ডল। অত্যাবশ্যকীয় স্তবক পুংস্তবক ও স্ত্রী স্তবক। তো এটা কেন অত্যাবশ্যকীয়, এটা কেন সাহায্যকারী? পুংস্তবক থেকে পরাগ রেণু উৎপন্ন হয়, পরাগ রেণু থেকে পুংগ্যামেট, স্ত্রী স্তবক থেকে উৎপন্ন হয় ডিম্বাণু বা স্ত্রী গ্যামেট, আর পুংগ্যামেট স্ত্রী গ্যামেটের মিলনের মাধ্যমে অপত্য সৃষ্টি হয় যৌন জনন প্রক্রিয়ায়। তাই এটা অত্যাবশ্যকীয় স্তবক। আর পরাগ যোগে সহায়তা করে বৃতি, দলমণ্ডল, তাই এরা সাহায্যকারী স্তবক। এবার আমরা একটু সংক্ষিপ্ত আলোচনায় আসছি এর আদর্শ ফুলের গঠনে। একটা ফুলের ক্ষেত্রে এটা যে বৃন্ত অংশ আমরা বলেছিলাম, এখানে তার পুষ্পাক্ষ, এই অংশেই থাকে ফুলের বিভিন্ন অংশ। ফুলের একেবারে মধ্যস্থলে থাকে গর্ভকেশর চক্র বা স্ত্রী স্তবক। এর থেকে এখানে থাকে পরাগ ধানী যুক্ত পুংকেশর, এটা পরাগ বলছি আস্তে আস্তে। এরপর থেকে দলমণ্ডল, আর এখানে লাগে বৃতি। বৃতি, দলমণ্ডল, পুংস্তবক, স্ত্রী স্তবক, এটা পুষ্পাক্ষ। বৃন্ত। এ হলো আদর্শ ফুলের বিভিন্ন অংশ। তো বৃতি এটা পরস্পর যুক্ত হতে পারে, পরস্পর পৃথক হতে পারে। যুক্ত বৃতি, মুক্ত বৃতি। যুক্ত বৃতি জবার ক্ষেত্রে কিংবা ধুতুরার ক্ষেত্রে পাবো, সরিষার ক্ষেত্রে মুক্ত বৃতি পাবো। বৃতি সবুজ বর্ণে, এর কাজ হবে সালোক সংশ্লেষে সহায়তা করা। রঙিন বৃতি পরাগযোগে সহায়তা করে মোজেন্ডার ক্ষেত্রে, রঙিন বৃতি। আবার বৃতি কুঁড়ি অবস্থায় ফুলকে রৌদ্র, বৃষ্টি, ঝড় ইত্যাদির হাত থেকে, পোকামাকড়ের হাত থেকে রক্ষা করে। দলমণ্ডল, এই দলমণ্ডল রঙিন হতে পারে, সাদা হতে পারে। রঙিন দলমণ্ডল এবং এর মধ্যে গন্ধ সৃষ্টিকারী গ্রন্থি রয়েছে, সুবাস গ্রন্থি। এই গ্রন্থিগুলো থেকে সুগন্ধ সৃষ্টি হয়, যেগুলো পরাগযোগের যারা এজেন্ট, বাহক, তাদেরকে আকৃষ্ট করে, পরাগযোগে সহায়তা করে। নেক্সট আমরা অত্যাবশ্যকীয় যে দুটো অংশ সে দুটো আলোচনা করছি। প্রথমে পুংকেশর পরাগধানী এবং পুংদণ্ড নিয়ে গঠিত। পুংকেশর চক্রের পুংকেশর চক্রের এক একটা অংশকে বলা হয় পুংকেশর। পুংকেশর বলা হয়। পুংকেশরের দুটো অংশ পুংদণ্ড এবং পরাগধানী। পরাগধানী বলা হয়। এই পরাগধানীর দুটো অর্ধাংশ, মাঝে যোজক রয়েছে, আর প্রত্যেকটা পরাগধানীতে দুটো করে পরাগথলি রয়েছে। এই জন্য একে ডাইফিকাস বলা হয়। এটা পরাগথলি।
পরাগথলি, পরাগথলির মধ্যে হলুদ বর্ণের পরাগ উৎপন্ন হয়। এখানেই একটু আগের ছবিটা মুছে দিচ্ছি। এই পরাগ যে ধানী তার থেকে পরাগ উৎপন্ন হয়। পরাগের গঠনে একটু বলতে হবে আমাদের, এটাকে পরাগের অন্তঃস্তক আমরা বলবো। এর বাইরে রয়েছে এটা বহিঃস্তক। পরাগের মধ্যে দুটি কোষ, তাহলে পরাগের এটা বহিঃস্তক, যেটা স্পোরোপোলেনিন নামক ফ্যাট জাতীয় উপাদান দ্বারা গঠিত। স্পোরোপোলেনিন নামক ফ্যাট জাতীয় উপাদান দ্বারা গঠিত। এটা দৃঢ় প্রাচীর গঠন করে, যেটা এবং জল অভেদ্য সৃষ্টি করে, যাতে জলের দ্বারা এটা নষ্ট না হয়ে যায়, দৃঢ়তা সৃষ্টি করতে সহায়তা করে এই স্পোরোপোলেনিন, যেটা পরাগ রেণুর বাইরের দিকে অবস্থান করে। পরাগ রেণুর বাইরের দিকে দেখতে পাচ্ছ তোমরা চিত্রে যে কন্টিনিউয়াস নয়, মাঝে মাঝে ছিন্ন হয়ে আছে স্তরটা। এই অংশগুলোকে বলা হয় রেণু রন্ধ্র বা জার্মপোর। রেণু রন্ধ্র বা জার্মপোর বলা হয় ইংরেজিতে। আর এই যে ভেতরের স্তরটা, এই ভেতরের স্তরটাকে বলা হয় ইন্টাইন বা অন্তঃস্তক। অন্তঃস্তক বলা হয়ে থাকে। বহিঃস্তক আবার দুটো ভাগে ভাগ, সেক্সাইন নেক্সাইন দুটো ভাগে ভাগ থাকে, দরকার নেই তোমাদের। আবার তো ইন্টাইন অন্তঃস্তক আর বহিঃস্তক বাইরের স্তক। বহিঃস্তক স্পোরোপোলেনিন দ্বারা গঠিত, অন্তঃস্তক পেকটিন এবং সেলুলোজ। পেকটিন প্লাস সেলুলোজ দ্বারা গঠিত। রেণু রন্ধ্র বলেছি। এরপর পরাগ রেণুর মধ্যে দুটো কোষ রয়েছে। একটা বড় কোষ যাকে বলা হয় নালিকা কোষ বা টিউব সেল, নালিকা কোষ এটা। আর একেবারে নিচের দিকে যে কোষটা রেণু রন্ধ্রের দিকে, এই কোষটার নাম জনন কোষাধার কোষ। জনন কোষাধার কোষ। এর নিউক্লিয়াসকে জনন কোষাধার নিউক্লিয়াস, এর নিউক্লিয়াসকে নালিকা নিউক্লিয়াস বলা হবে। এখানে রয়েছে সাইটোপ্লাজম, ভ্যাকুওল ইত্যাদি কোষের গঠনে লক্ষ্য করা যায়। এ হলো একটা পরাগের গঠন। নেক্সট আমরা গর্ভকেশর চক্র সম্পর্কে পড়ব। তাহলে এখানে মূল কাজটা হবে পরাগ রেণু উৎপাদন, যেটা পরাগ রেণু, এখানে লিখতে হবে পরাগ রেণু। নেক্সট গর্ভকেশর চক্র। গর্ভকেশর চক্রের প্রতিটা অংশকে বলা হয় গর্ভপত্র। এই গর্ভপত্রের গঠনে তিনটে প্রধান অংশ লক্ষ্য করা যায়। উপরের দিকে যে অংশটা, একে বলা হয় গর্ভদণ্ড, সরি ভুল বললাম, গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড বা স্টিগমা। মাঝের দণ্ডাকার অংশটাকে বলা হয় গর্ভদণ্ড বা স্টাইল। নিচে স্থিত অংশকে বলা হয় ডিম্বাশয় বা ওভারি। এর মধ্যে রয়েছে ডিম্বক। ডিম্বক এই হলো একটা গর্ভপত্র। এই ডিম্বকের মধ্যে আমরা একটু পরেই পড়ব ভ্রূণস্থলী। এই ভ্রূণস্থলীর মধ্যে উৎপন্ন হয় ডিম্বাণু। এটা তার মানে এখানে ডিম্বাণু উৎপন্ন হয়, ওখানে পরাগরেণু উৎপন্ন হয়।
এদের মুখ্য কাজ আমরা আরেকবার যদি সংক্ষেপে বলে নিই, তাহলে বৃতির কাজ রঙিন বৃতির কাজ পরাগ সংযোগে সহায়তা করা, যেমন মুজেন্ডার ক্ষেত্রে লক্ষ্য করা যায়। আবার সবুজ বৃতি সেটা সালোক সংশ্লেষে সহায়তা করে, আর বৃতি কুঁড়ি অবস্থায় ফুলকে রোদ, বৃষ্টি, ঝড় ইত্যাদির হাত থেকে রক্ষা করে। দলমণ্ডল, রঙিন দলমণ্ডল এবং গন্ধযুক্ত দলমণ্ডল পরাগ সংযোগে সহায়তা করে। পুংকেশর চক্রে পরাগ ধানী থেকে পরাগ রেণু উৎপন্ন হয়, যার মধ্যে পুংগেমেট সৃষ্টি হয়, এবং গর্ভকেশর চক্রের ডিম্বকের ভ্রূণস্থলীর মধ্যে উৎপন্ন হয় ডিম্বাণু। এই ডিম্বাণু ত্রিজনন কোষ, পুংজনন কোষ, ত্রিজনন কোষ উৎপাদন করা যথাক্রমে পুংস্তবক এবং স্ত্রীস্তবকের প্রধান কাজ। এরপর আমরা এর যৌনজনন পদ্ধতি সম্পর্কে বলবো। যৌনজনন পদ্ধতি কয়েকটি পর্যায়ের মাধ্যমে সম্পন্ন হয়। প্রথম পর্যায় পরাগযোগ। সপুষ্পক ভুক্তবীজী উদ্ভিদের আমরা যৌনজনন করছি। পরাগযোগ প্রথম পয়েন্ট। দ্বিতীয়ত বলবো পরাগ রেণুর অঙ্কুরোদ্গম। ও পুংগ্যামেট সৃষ্টি। তৃতীয় পর্ব স্ত্রী গ্যামেট সৃষ্টি ও ভ্রূণস্থলী গঠন। নেক্সট দ্বিনিষেক। নেক্সট পড়ব ভ্রূণ গঠন। নেক্সট পড়ব বীজ ও ফল সৃষ্টি, এবং পরের পয়েন্টে পড়ব নতুন চারাগাছ সৃষ্টি। এই পর্যায়গুলোর মাধ্যমে আমরা সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদের যৌন জনন করব। প্রথমেই আমরা চিত্রের মাধ্যমে দেখাবো।
শুরু করছি দিনিসেক পদ্ধতি, সপুষ্পক ভুক্তবীজী উদ্ভিদের যৌন জনন বা দিনিসেক। প্রথমেই আমরা স্বপরাগযোগ বলছিলাম। তো স্বপরাগযোগ কিংবা ইতর পরাগযোগ প্রক্রিয়ায় গর্ভমুণ্ডে পরাগ স্থানান্তরিত হয়, অর্থাৎ পরাগযোগ প্রক্রিয়া সম্পন্ন হলো। এই পরাগযোগের পর স্টিগমাটাল ফ্লুইড বলা হয় বা গর্ভমুণ্ড থেকে জলীয় তরল নিঃসৃত হয়, যার মধ্যে রয়েছে নানান ধরনের প্রোটিন, পলিস্যাকারাইড, সুগার ইত্যাদি ধরনের পদার্থ। অপরপক্ষে বহিঃস্তর, পরাগরেণুর বহিঃস্তর এবং অন্তঃস্তর, সেখানেও নানান রাসায়নিক পদার্থ রয়েছে। যাই হোক, পরাগরেণু এই জলীয় তরল শোষণ করার পর স্ফীত হয়। স্ফীত হলেই এর অন্তঃস্তক, পরাগরেণুর অন্তঃস্তক, এটা পরাগ নালী রূপে বেরিয়ে আসে। এটা পরাগ নালী। পরাগ নালী রূপে বেরিয়ে আসে। অন্তঃস্তকটাই বেরিয়ে আসতে পারবে। বহিঃস্তকে দৃঢ় স্পোরোপোলেনিন আবরণ রয়েছে এবং রেণুরন্ধ্রের মধ্য দিয়ে অন্তঃস্তক বেরিয়ে আসে। অন্তঃস্তকটা যখন পরাগ নালী রূপে বেরিয়ে এলো, তখনই পরাগ রেণুর অঙ্কুরোদ্গম সম্পন্ন হলো। যখনই অঙ্কুরোদ্গম হচ্ছে, তখন নালিকা নিউক্লিয়াস, এই নিউক্লিয়াস সামনের দিকে চলে আসে, সামনে আসে পরাগ নালিকাতে, এবং জনন কোষাধার নিউক্লিয়াস তার পেছনে আসে। অনেক সময় কি হয়, জনন কোষাধার নিউক্লিয়াস বিভাজিত হয় পোলেন মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে। তার পূর্বেই পোলেনের মধ্যে নিউক্লিয়াস বিভাজিত হয়ে নালীকোষ এবং জনন কোষাধার কোষ, পোলেন মাইটোসিস সৃষ্টি হয়। পরবর্তীকালে হয় পোলেন অর্থাৎ পরাগরেণু পরাগযোগের সময় কিংবা পরাগযোগের পর অঙ্কুরোদ্গমের সময় এই জনন কোষাধার নিউক্লিয়াস আবার মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। বিভাজিত হয়ে দুটো পুং গ্যামেট সৃষ্টি করে। এটাই দুটো পুং গ্যামেট সৃষ্টি করবে, আমি সেটা এখানে দেখিয়েছি। তাহলে পরাগরেণুর অঙ্কুরোদ্গম হলো নেক্সট পুং গ্যামেট, যেটা পুং জনন কোষ, সেটাই পুং গ্যামেট সৃষ্টি হয়ে গেল। নেক্সট স্ত্রী গ্যামেট সৃষ্টি এবং ভ্রূণস্থলী গঠন। ডিম্বকের মধ্যে স্ত্রী রেণু মাতৃকোষ থাকে। এই যে ভ্রূণ পোষক কলা বা নিউসেলাস বলা হয়, নিউসেলাসের কোন একটা কোষ আকৃতিতে অনেক বড় হয়ে যায়, আর্কিওস্পোরিয়াল সেল বলা হয়। এই আর্কিওস্পোরিয়াল সেল বিভাজিত হয়ে প্রান্তীয় কোষ এবং স্পোর মাদার সেল বা রেণু মাতৃকোষ সৃষ্টি করে, যেটা ডিপ্লয়েড রেণু মাতৃকোষ। রেণু মাতৃকোষ, এই রেণু মাতৃকোষ মিয়োসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়। মিয়োসিস কোষ বিভাজন, মিয়োসিস প্রথম এবং মিয়োসিস সেকেন্ড বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটে রেণু তৈরি করে। চারটে রেণু লিনিয়ারলি বা রৈখিকভাবে এভাবে অবস্থান করে। কোথায়? এখানে অবস্থান করে। তো এই চারটের মধ্যে একটি সক্রিয়, যেটা ডিম্বক মূলের দিকে। ডিম্বক মূল বলতে এই অংশটা ডিম্বক মূল, এটা ডিম্বক রন্ধ্র। ডিম্বকের যে প্রাচীর, ডিম্বক ত্বক, এখানটা ওপেন থাকে, এটা ডিম্বক রন্ধ্র। আর বিপরীত দিকটাকে বলা হয় ডিম্বক মূল বা চেলাজা বলা হয়ে থাকে। আর ডিম্বক মূলটা অমরার সঙ্গে ডিম্বক নাভি দ্বারা বা ডিম্বক এই অংশটুকু, এটা নাভি অংশ, অবতল অংশটা, আর এটা বৃন্ত অংশ, ডিম্বকের বৃন্ত, সেই অংশ দ্বারা যুক্ত থাকে। যাই হোক, এখানে ডিম্বক মূলের দিকের যে রেণুটি, সেটি সক্রিয় থাকে, একে স্ত্রী রেণু বলা হয়। তার মানে এখানে হ্যাপ্লয়েড একটি স্ত্রী রেণু থাকে। এই হ্যাপ্লয়েড স্ত্রী রেণুটি পরবর্তীকালে তিনবার মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হয়। প্রথমবার মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হলো, দুটো কোষ তৈরি করবে। এই দুটো কোষ, আমরা যদি ভ্রূণস্থলীটা এটা
এভাবে দেখি তার দু প্রান্তে এভাবে থাকে। পরবর্তীকালে এই কোষ দু প্রান্তের কোষ মেরুর কোষ দুটো আবার মাইটোসিস প্রক্রিয়ায় দ্বিতীয় মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়। দ্বিতীয় মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় বিভাজিত হলে চারটে কোষ, এখানে আরেকটা কোষ, এখানে আরেকটা কোষের সৃষ্টি হয়। আবার তৃতীয়বার এদের মাইটোসিস ঘটে। তৃতীয়বার মাইটোসিস ঘটলে এখান থেকে আরেকটা, এখান থেকে আরেকটি, চারটে ডিম্বক রন্ধ্রীয় টেট্রাড বলা হয়ে থাকে। আর এখানে চারটে অ্যান্টিপোডাল সেলের দিকে চলে আসে, মানে ডিম্বক মূলীয় টেট্রাড হয়। পরবর্তীকালে কি হয়, এই ডিম্বক মূল থেকে একটি পোলার নিউক্লিয়াস মধ্যস্থলে চলে আসে ভ্রূণস্থলী, আর ডিম্বক রন্ধ্রের দিক থেকে একটা পোলার নিউক্লিয়াস মধ্যস্থলে এসে পরস্পর যুক্ত হয়। ডিপ্লয়েড ডেফিনেটিভ নিউক্লিয়াস বা নির্ণীত নিউক্লিয়াস তৈরি করে। এটা ডিপ্লয়েড কোষ তৈরি করে। আর এবার ডিম্বক রন্ধ্রের দিকে যে তিনটে কোষ থাকলো, এই তিনটে কোষকে বা এর মধ্যে দেখো এখানেই দেওয়া রয়েছে দুটো কোষ, একে বলা হয় সহকারী কোষ বা ইংরেজিতে বলা হয় সাইনারজিডস অর সাইনারগিডস। আর মাঝে একটা বড় কোষ থাকে যাকে বলা হয় ডিম্বাণু। অপরপক্ষে ডিম্বক মূলের দিকে যে তিনটে কোষ থাকে তাদের বলা হয় অ্যান্টিপোডাল সেল বা প্রতিপাদ কোষ সমষ্টি। এ হলো সজ্জাক্রম, মানে স্ত্রী, আমরা আমাদের এখানে স্ত্রী গ্যামেট সৃষ্টি। আর এই যে স্ত্রী রেণু, সক্রিয় স্ত্রী রেণুটা ছিল, এই স্ত্রী রেণু থেকে ভ্রূণস্থলী বা স্ত্রী গ্যামেটোফাইটের সৃষ্টি হয়ে থাকে। এখানে প্রশ্ন অনেক সময় থাকে যে ভ্রূণস্থলীর মধ্যে কতগুলো নিউক্লিয়াস রয়েছে। প্রাথমিকভাবে দেখো 8টা নিউক্লিয়াস রয়েছে, 8টা, এখানে 3টা, 2টো, আর এখানে 3টে, 8টা নিউক্লিয়াস। পরে যখন এ দুটো ফিউজড হয়ে যাচ্ছে, একসঙ্গে হয়ে যাচ্ছে, তখন কিন্তু এটা একটা ডিপ্লয়েড কোষ, এখানে একটা, তখন 7টা এসে যাচ্ছে। যাই হোক, এবার আমরা ভ্রূণস্থলী গঠন হয়ে গেল, এবার দ্বি-নিষেক প্রক্রিয়া পড়ব। এই দ্বি-নিষেক প্রক্রিয়াটা কি? নিষেক প্রক্রিয়া পুংগ্যামেট এবং স্ত্রীগ্যামেটের মিলন প্রক্রিয়াকেই বলা হয় নিষেক প্রক্রিয়া। নিষেক প্রক্রিয়ায় একটি পুংগ্যামেট যখন পরাগ নালী বেয়ে বেয়ে আসছে দুটো, কিছুটা আসার পর এই ডিম্বক রন্ধ্রের কাছে এসে এই নালিকা নিউক্লিয়াসটা অবলুপ্ত হয়ে যায়। আর পুং জনন নিউক্লিয়াস যখন পাশাপাশি এসে যায়, তখন এই সহকারী কোষগুলো পরাগ নালিকাকে ভেতরে প্রবেশ করতে সহায়তা করে। আর এদের প্রভাবেই এদের সামনে এই পরাগ নালিকার সামনের দিকটা ফেটে যায়। আর পরাগ পুং জনন কোষগুলি তখন ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করে। একটি পুংজনন কোষ ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করে ডিম্বাণুকে নিষিক্ত করে ডিপ্লয়েড জাইগোট সৃষ্টি করে। অপর একটি পুংজনন কোষ ভ্রূণস্থলীর মধ্যে প্রবেশ করে ডিপ্লয়েড নির্মিত নিউক্লিয়াসকে নিষিক্ত করে তৈরি করে ট্রিপ্লয়েড শস্য নিউক্লিয়াস। তার মানে দুবার নিষেক ক্রিয়া সম্পন্ন হয়, একবার জাইগোট সৃষ্টি করে, আরেকবার শস্য নিউক্লিয়াস সৃষ্টি করে। দুবার নিষেক ক্রিয়া ঘটে বলে এই প্রক্রিয়াকে বলা হয় দ্বি-নিষেক প্রক্রিয়া। এই দ্বি-নিষেকের পরবর্তী পর্যায়ে, নিষেক পরবর্তী সময়ে জাইগোট মাইটোসিস কোষ বিভাজন প্রক্রিয়ায় তৈরি করে ভ্রূণ এবং ডিম্বক অংশ। এই ডিম্বক অংশ তৈরি করে বীজ গঠন করে, আর সমগ্র ডিম্বাশয়টি ফলে সৃষ্টি হয়। এরপর এই বীজের মধ্যেই ভ্রূণ অবস্থান করে। বীজ সুপ্তাবস্থা কাটিয়ে অনুকূল পরিবেশে যখন অঙ্কুরিত হয়, তখন নতুন চারা গাছের সৃষ্টি হয়। এইভাবে দ্বি-নিষেক
প্রক্রিয়া সম্পন্ন করে সপুষ্পক গুপ্তবীজী উদ্ভিদ, এবং এইভাবেই সপুষ্পক উদ্ভিদ যৌন জনন সম্পন্ন করে থাকে। আজকের মতো আমি এই ক্লাস শেষ করছি। নিশ্চিত তোমরা বুঝতে পারছো বলে আমার মনে হয়।